সায়েন্স থেকে দিছিলেন। হুম। একটু আসে না গান খেলে। হ্যালো এভরিওয়ান, আমি শাকিল আহমেদ শুভ আছি তোমাদের সাথে। এখন ঘড়িতে 6টা বাজে। আমাদের কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য একটু লেট হয়ে গেছে। আজকে আমাদের ক্লাস 6টায় শুরু করার কথা ছিল। ওকে, আমরা আর ডিলে বাড়াচ্ছি না, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে মূলত আমরা তোমাদের বায়োলজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপরে কিছু এমসিকিউ সলভ করার ট্রাই করব। আমি শাকিল আহমেদ শুভ আছি তোমাদের সাথে। ওকে, সাউন্ড অল ওকে। তো আমরা শুরু করছি। তোমরা যারা লাইভে আসো, নাবিল হাসান লিখেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা যারা আছো আমাদের সাথে, তোমরা প্লিজ আমাদের এঙ্গেজমেন্টটাকে একটু ইনক্রিজ করো। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে জানায় দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। পোস্টটা শেয়ার করতে পারো তোমাদের টাইমলাইনে। এঙ্গেজমেন্ট বেশি হলে আমাদের ভালো লাগবে ক্লাসটা নিতে। তোমরাও ইনশাল্লাহ আশা করি এনজয় করবা। উত্তেজিত 27 ব্যাচ, আচ্ছা গুড। একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত উত্তেজিত থাকাটা ভালো। ওকে, আমি এক্সপেক্ট করতেছি এঙ্গেজমেন্টটা আর একটু বাড়ুক, দেন আমরা শুরু করে দিব আজকের চ্যাপ্টার। কিপ মেনশনিং ইয়োর ফ্রেন্ডস। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে জানাই দিতে থাকো যে ক্লাস শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর আমরা আর একটু ওয়েট করি, দেখি আর কেউ যদি চলে আসে দেন আমরা একবারে শুরু করে দিব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো আজকে আমরা তোমাদের দ্বাদশ অধ্যায় যে বিজ্ঞানের যেই আমাদের জীবের বংশগতি ও বিবর্তন, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমি লেকচারটা আজকে এমনভাবে সাজিয়েছি যে আজকের অধ্যায়ের টপিক, কিছু গুরুত্বপূর্ণ টপিককে তোমাদের জন্য আমি আলাদা করে রেডি করে রাখছি। ওই টপিকগুলো থেকে আমি একটু বেসিক আলোচনা করব, দেন আমরা ওই টপিকের উপরেই কিছু এমসিকিউ সলভ করার ট্রাই করব। ওকে, তাহলে চলো আজকের লেকচার আমরা এখানে শুরু করি। আচ্ছা, তাহলে আজকে আমাদের চ্যাপ্টারের নাম কি? আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি ও বিবর্তন। তাহলে আমরা প্রথমে এই চ্যাপ্টার থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে এই টপিকগুলো দেখার চেষ্টা করব, যে কোন কোন টপিক আমাদের এই চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে আমাদের খুব গ্রস পরিমাণের এমসিকিউ এক্সামে চলে আসতে পারে। হ্যাঁ, তো আমরা যদি টপিকগুলো একটু অ্যানালাইসিস করা ট্রাই করি, তাহলে আমাদের প্রথম টপিক হিসেবে আমরা রেখেছি হচ্ছে জীবের বংশগতি এবং ক্রোমোজোম, মানে জীবের বংশগতিতে ক্রোমোজোমের যে ভূমিকা এবং এই জীবের বংশগতির যে প্রসেস, এইটা একদম জীবের বংশগতি আবিষ্কার হওয়া থেকে শুরু করে জীবের বংশগতির বৃত্তান্ত এই পর্যন্ত যত আবিষ্কার এবং যত ধরনের উদ্ভাবন আছে সব কিছুই আমরা এই টপিকের ভিতরে কাভার করার চেষ্টা করি। এবং ক্রোমোজোমের পরেই ক্রোমোজোমের একক হিসেবেই আমাদের আসবে ডিএনএ, আরএনএ,
যেহেতু আমরা জীব বলতে উদ্ভিদ প্রাণী এবং সকল স্তরের প্রাণীকেই বোঝাই, সো আমাদের ডিএনএ আরএনএ উভয়কে নিয়েই আলোচনা করতে হয়। আমাদের নেক্সট টপিক আছে মানুষের লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ আমাদের যখন আমরা বলতেছি জীবের বংশগতি, তাহলে এই বংশগতির পরবর্তী ধাপ যে প্রজনন রয়েছে, সেখানে আমাদের এই বংশগতিতে লিঙ্গের যেই প্রভাবটা, ধরো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, সেটা নিয়ে আমরা আলোচনা করি এবং এর পিছনে কী কী রিজনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এই টপিকে এখানে আলোচনা করি। তারপরে আমরা আলোচনা করব জেনেটিক ডিসঅর্ডার নিয়ে, এবং শেষে আমাদের একটা ছোট্ট পার্ট আছে বিবর্তনের, সেই বিবর্তন নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করব। ওকে, তো আমাদের প্রথম টপিক হচ্ছে জীবের বংশগতি এবং ক্রোমোজোম। তাহলে আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই, জীবের বংশগতি কি, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যে জীবের বংশগতি বলতে আমরা আসলে কি বুঝি? পাপিয়া রহমান, আসসালামু আলাইকুম ভাই বলেছ। ওয়ালাইকুম আসসালাম। মুশফিক হোসেন রাফি, স্যার আমি আপনার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ইনশাল্লাহ তুমিও পারবে, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার সাথে ক্যাম্পাসে দেখা হবে। জনি যারা লিখেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, তাহলে জীবের বংশগতি এবং ক্রোমোজোম। তো জীবের বংশগতি নিয়ে আসলে আমাদের খুব তেমন বেশি পড়াশোনা নেই। আমরা জীবের বংশগতি বলতে জাস্ট বংশগতিটার যেই আবির্ভাব বা বংশগতির যে আবিষ্কার বা প্রচলন বলতে পারো, হ্যাঁ। তো বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল এই প্রচলনটা করেছিলেন। তিনি প্রথমে ধারণাটাকে সবার সামনে নিয়ে আসেন, হ্যাঁ। তারপরে তিনি আসলে যেই একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এই জীবের বংশগতিটাকে ডিফাইন করতে পেরেছিলেন। তিনি কিছু মটরশুঁটি গাছকে মটরশুঁটি গাছের উপরে এক্সপেরিমেন্টটা করেন, এবং সেখান থেকে তিনি জীবের বংশগতির যতগুলো রুল আছে সবগুলো রুলকে আমাদের সামনে নিয়ে আসেন। এবং জীবের বংশগতির এই প্রধান যে রিজন বা মেইন যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে অভিহিত করা হয় পরবর্তীতে ক্রোমোজোমকে, হ্যাঁ। তো আমাদের বেসিক্যালি পড়াশোনা হচ্ছে ক্রোমোজোম নিয়েই, হ্যাঁ। তো ক্রোমোজোম কাকে বলে বা ক্রোমোজোম দেখতে কেমন হয়, এটা একটু আমরা দেখার চেষ্টা করব ফার্স্ট হাফে। তো আমরা যদি একটু ক্রোমোজোম আঁকার চেষ্টা করি, আচ্ছা, তো ক্রোমোজোম মেইনলি দেখতে খানিকটা এরকম। তো আমার চিত্রটা একটু বাঁকা হয়ে গেছে আই গেস। তো তোমরা মেবি এরকম ক্রোমোজোমের চিত্র এর আগে কখনো দেখো নাই। এই চিত্রটা, এটাকে হচ্ছে তুমি অ্যাকচুয়াল ক্রোমোজোমের চিত্র বলতে পারো, যেখানে এই যে আমি কম্প্যাক্ট যেই রেখাগুলো টানতেছি, এগুলো হচ্ছে বেসিক্যালি ডিএনএর ঘূর্ণন অবস্থা বা ডিএনএ ঘূর্ণিত অবস্থায় বা ডিএনএর কুণ্ডলিত অবস্থা। এই ডিএনএর কুণ্ডলিত অবস্থা বা ডিএনএর যে কম্প্যাক্ট শেপ আছে, কুণ্ডলিত ডিএনএ, বেসিক্যালি ক্রোমোজোমটা কুণ্ডলিত ডিএনএ দিয়েই তৈরি হয়। তো আমরা আসলে এখান থেকে ডিফাইন করার চেষ্টা করব যে কোন কোন অংশগুলোকে আমরা আসলে কি বলি, এবং ক্রোমোজোমের যে সার্বিক ইনফরমেশন সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করব। তো দেখো, এই যে ক্রোমোজোমের সেন্টার অফ দ্য ক্রোমোজোম যেটা রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি বলি? সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, আমরা এটাকে বলি সেন্ট্রোমিয়ার। এবং এই সেন্ট্রোমিয়ারের সাথেই আমাদের এই যে ক্রোমোজোমের বাহুগুলো, সেই বাহুগুলো কি থাকে? অ্যাটাচ থাকে, সংযুক্ত থাকে। এবং প্রত্যেকটা বাহুকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিড। কি বলি? ক্রোমাটিড, ক্রোমাটিড, হ্যাঁ। এবং এখানে আমি একটা জিনিস এখন আবার নতুন করে অ্যাড করব। এখানে একটা কুঞ্চন থাকবে। কুঞ্চনটা যদি আমরা এঁকে ফেলি, তাহলে কুঞ্চনটা দেখতে খানিকটা এরকম, যে ধরো এইখানটা একটু বাদ যে আবার নতুন করে তোমার হচ্ছে একটা ক্রোমোজোমের পোর্শন। ওকে, তো এটাকে আমরা হচ্ছে বলি একটা কুঞ্চন, গৌণ কুঞ্চন। এই জায়গাটাকে আমরা বলবো স্যাটেলাইট। এবং ক্রোমোজোমের লাস্ট যে পার্ট, সেই পার্টটা হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার। তো এত কিছু আসলে তোমাদের লেভেলে জানার দরকার হয় না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে একটু মাথায় রাখার চেষ্টা করো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা সেন্ট্রোমিয়ার পড়ে ফেলবো, আমরা ক্রোমাটিড পড়বো, এবং একই ক্রোমোজোমের
যখন একই ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড আসবে সেই ক্রোমাটিডগুলোকে আমরা বলি হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কি বলি? সিস্টার ক্রোমাটিড। এবং যখন এই ক্রোমাটিডগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম থেকে আসে তখন আমরা তাদেরকে বলি নন সিস্টার ক্রোমাটিড। যদি একই ক্রোমোজোম থেকে আসে তাহলে সিস্টার, বুঝতে পারতেছো? সিস্টার মানে কি? বোন, পরস্পর একই বাবা মা থেকে আসে, সো আমরা তাদেরকে বোন হিসেবেই ডিফাইন করতে পারি। আর যদি ভিন্ন ভিন্ন হচ্ছে তোমার ক্রোমোজোম থেকে আসে তাহলে আমরা তাদেরকে বলবো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো আমি তোমাদের কাছে একটা কোশ্চেন জানতে চেয়েছিলাম যে বংশগতি বলতে আসলে কি বোঝায়। সাথী রানী কমেন্ট করেছো যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তানের দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বংশগতি। অ্যাবসলিউটলি রাইট, একদম রাইট অ্যান্সারটাই তুমি বলেছো, তোমাকে থ্যাংক ইউ। তো এই যে পিতামাতার যে বৈশিষ্ট্য, যে কোনো ধরনের বৈশিষ্ট্য হতে পারে, সেটা তোমার আচরণ হতে পারে, দেহের গঠন হতে পারে, চুলের রং হতে পারে, চোখের শেপ হতে পারে, যে কোনো ধরনের বৈশিষ্ট্য, হোয়াট এভার ইট ইজ, এই বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমটাকে আমরা বলি বংশগতি। এবং আমরা এখন একটু বংশগতি নিয়ে কথা বলার চেষ্টা করব। এই যে মনে করো যে আমাদের বাবা মা, আমরা অনেক সময় দেখি যে সন্তান যারা জন্ম হয় তারপরে দেখা যায় যে সে জন্মের পরে কিছুদিন পরে আস্তে আস্তে হচ্ছে তার যে ফেস, তারপরে হচ্ছে দেহের গঠন বা দেহের শেপ বলো না কেন, সে সব কিছুই কি আস্তে আস্তে তার বাবা বা মা অথবা তার বংশের কোনো একটা মানুষ, তার নিকট আত্মীয় যারা রয়েছে সেই নিকট আত্মীয়দের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। অবশ্য সময় এমন দেখা যায় যে আমরা দুজন মানুষ দেখতে মোটামুটি একই রকম। হ্যাঁ, তো এই যে দেখতে একই রকম, এর পিছনের যে লজিক, এর পিছনের যে রিজন, সেটাই হচ্ছে আমাদের বংশগতি, রাইট? এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে হেরিডিটি, বংশগতি। এবং এই বংশগতিটা কি হচ্ছে? বংশগতিতে আমাদের যেই বৈশিষ্ট্যটা আমাদের বাবা অথবা আমাদের মায়ের আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে ট্রান্সফার হচ্ছে। তাহলে কিভাবে ট্রান্সফার হয়? তাহলে বংশগতি বলতে আমরা কি বুঝবো? বংশগতি হচ্ছে বৈশিষ্ট্যের ট্রান্সফার বা বৈশিষ্ট্যের বাহিত হওয়া বলতে পারো, বাহিত হওয়া। সেটা কোথায় বাহিত হবে? পিতা বা মাতা থেকে তাদের সন্তানে বা সন্তান সন্ততিতে। ওকে, তাহলে আমাদের যেই বংশগতি রয়েছে, বংশগতি মানে হচ্ছে আমাদের পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো বাহিত হয়ে তাদের যে নেক্সট জেনারেশন, সেই জেনারেশনগুলোর মধ্যে ইনক্লুড হয়ে যাওয়া। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে তাদের সন্তান সন্ততিতে আসতেছে, এর পিছনের কারণটা কি? এর পিছনের কারণ হিসেবে আমরা ফাইন্ড আউট করে দেখেছি যে এর পিছনে, আমরা বলতে বিজ্ঞানী যে ক্রোমোজোম আবিষ্কার করেছেন যিনি, বিজ্ঞানী স্ট্রাসবার্জার, তিনি বলেছিলেন যে এই বংশগতির বাহিত হওয়ার পিছনে যে রিজনটা, সেটা হচ্ছে ক্রোমোজোম। কি? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম, তাহলে বংশগতির জন্য দায়ীকে ক্রোমোজোম। এখন ক্রোমোজোম বলতে কি? ক্রোমোজোমের পুরো পার্টটাই এর জন্য দায়ী? ক্রোমোজোমের পুরো পার্টটাই এর জন্য দায়ী না। ক্রোমোজোমের যেই ইউনিট আছে ডিএনএ, এই ডিএনএ অথবা আমরা সার্বিকভাবে এটাকে বলতে পারবো জিন, যে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো জেনেটিক্যালি কি হয়, এক বংশধর থেকে পরবর্তী বংশধরে বা পিতামাতা থেকে তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, তাই না? তাহলে সঞ্চারিত হওয়ার জন্য তো একটা মাধ্যম লাগবে, যে কোনো একটা তোমার হচ্ছে ফ্যাক্টর লাগবে, যেই ফ্যাক্টরটা এই বৈশিষ্ট্যগুলোকে সঞ্চারিত করে পিতামাতা থেকে তার নেক্সট জেনারেশন নিয়ে যাবে, সেটা হচ্ছে জিন। দেখো, প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্যই একটা নির্দিষ্ট জিন কাজ করে, একটা নির্দিষ্ট জিন কাজ করে। যদি বলি আমরা আমাদের চুলের কালার বলো বা চোখের কালার বলো, অনেক দেখবা যে আমাদের চোখের কালার বেসিক্যালি কী হয়? কালো হয়, তাই না? বাট কিছু কিছু ক্ষেত্রে অনেক লোক আছে যাদের চোখের কালার হালকা ব্লুইশ হতে পারে, তারপরে হালকা ব্রাউনিশ হতে পারে, আবার কিছু মানুষ আছে যাদের চুল হচ্ছে ব্রাউন কালারের হয়ে যায়। হ্যাঁ, তো এই যে চুলের কালার, চোখের কালার, এগুলো কি একটা বৈশিষ্ট্য? এগুলোকে আমরা বলি হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আমাদের বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো বা বাহ্যিক দৃশ্যমান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। এবং এই ফিনোটাইপিক বৈশিষ্ট্যের পিছনে আমাদের কোনো না কোনো একটা জিন দায়ী, রাইট? তাহলে এই জিনগুলো যখন পরিবর্তিত হয়ে তাদের পিতামাতা থেকে বংশধরে স্থানান্তরিত হয়, তখনই এই পিতামাতার যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তাদের কি পরবর্তী যে বংশধর, সেই বংশধরের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডিএনএ সম্পর্কে পড়ব,
যেহেতু আমাদের ক্রোমোজোমের মেইন উপাদানই হচ্ছে ডিএনএ, আমরা ডিএনএ সম্পর্কে একটু পড়াশোনা করি। তাহলে ডিএনএ বেসিক্যালি ডিএনএ নিয়ে অনেক মতবাদ আছে, তার মধ্যে সব থেকে প্রসিদ্ধ যে মতবাদটা সে বা যে গঠনটা সেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স গঠন। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, কে বিজ্ঞানী, আমি এখানে লিখে দিচ্ছি, ওয়াটসন এবং ক্রিক ডিএনএর এই যে ডাবল হেলিক্স গঠন আছে সেই ডাবল হেলিক্স গঠনটাকে আবিষ্কার করেছিলেন। ওকে, আচ্ছা, তাহলে এই যে ডাবল হেলিক্স গঠন এর যে ফর্মুলেশন, এই ফর্মুলেশনের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, আমরা ধাপে ধাপে সেই মেজারমেন্টগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। দেখো, আমরা যদি ডিএনএর, এটাকে আমরা বলি ডিএনএর ভৌত গঠন, এটা হচ্ছে ডিএনএর রাসায়নিক গঠন। ভৌত গঠন বলতে সে আসলে বাহ্যিকভাবে দেখতে কেমন সেটাকে আমরা ভৌত গঠন হিসেবেই চালিয়ে দিই। এবং এই যে গঠনটাকে দেখতে পাচ্ছ, এই গঠনে তার যেই গঠনের মূল যে উপাদানগুলো, যেমন এখানে এই যে পঞ্চভুজ আছে একটা, সেই পঞ্চভুজটাকে আমরা বলি পেন্টোজ সুগার। কি বলবো আমরা এটাকে? পেন্টোজ সুগার। তারপরে এই যে গোল বস্তুটা দেখতেছো এটা হচ্ছে ফসফেট। ওকে, এবং এই যে এ টি জি, তারপরে এখানে হচ্ছে সি, হ্যাঁ, এগুলো যে রয়েছে এগুলোকে আমরা বলি যে নাইট্রোজিনাস বেস। কি বলবো? নাইট্রোজিনাস বেস। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেস। তাহলে ডিএনএ বেসিক্যালি কয় ধরনের উপাদান দিয়ে তৈরি, কয় ধরনের রাসায়নিক উপাদান দিয়ে তৈরি? 3 ধরনের। একটাকে আমরা বলতেছি পেন্টোজ সুগার, একটাকে আমরা বলতেছি নাইট্রোজিনাস বেস, এবং কি ফসফেট। তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে পেন্টোজ সুগারগুলো যে রয়েছে, পেন্টোজ সুগারগুলো কার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত আছে? ফসফেট গ্রুপের সাথে। আমরা এই জন্য এই বন্ডগুলোকে বলি ফসফোডাইএস্টার বন্ড। কি বলবো? ফসফোডাইএস্টার বন্ড। এবং ভিতরের যে নাইট্রোজিনাস বেসগুলো দেখতে পাচ্ছ, আমরা বেস নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে আমরা ডিএনএর যে ভৌত গঠন, এই ভৌত গঠনের মেজারমেন্টটা একটু শিখে ফেলবো। হ্যাঁ, তো তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, থাকবে হচ্ছে, এই যে ডিএনএর ভৌত গঠনের যে মেজারমেন্ট, এই মেজারমেন্টে আমরা মেইনলি পড়ব একটা পরিপূর্ণ ডিএনএর লেন্থ মানে দৈর্ঘ্য, আমরা পড়ব হেলিক্সের ব্যাস মানে এই ডিএনএর একটা যে পূর্ণ ঘূর্ণন আছে সেই ঘূর্ণনে সে মোট কত দৈর্ঘ্য অতিক্রম করতেছে। তোমাদের কাছে আমার যেটা কোশ্চেন থাকবে, তোমরা আমাকে ডিএনএর পূর্ণ ঘূর্ণনের যেই দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা একটু বলবে। তাড়াতাড়ি আনসার করে ফেলো। ডিএনএর পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? ডিএনএর পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? তোমরা যারা এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসটি করছো তারা কাইন্ডলি অ্যান্সার করে ফেলো। 34, সাথী রানী কমেন্ট করেছে 34। গুড, 34। আমরা এই এককটাকে প্রকাশ করি হচ্ছে অ্যাংস্ট্রম দিয়ে। তাহলে পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কত? 34 অ্যাংস্ট্রম। এবং আমাদের এই পূর্ণ ঘূর্ণনে আমাদের নিউক্লিওটাইড থাকবে হচ্ছে 10টা। জনি যারা কমেন্ট করেছো 34 অ্যাংস্ট্রম, গুড, রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই যে পূর্ণ ঘূর্ণনটা আছে আমাদের, এই পুরো পূর্ণ ঘূর্ণনে আমাদের নিউক্লিওটাইড কয়টা থাকবে? আমাদের নিউক্লিওটাইড থাকবে 10টা। কতটা নিউক্লিওটাইড? 10টা নিউক্লিওটাইড। তাহলে পুরো একটা ঘূর্ণনে আমাদের নিউক্লিওটাইড সংখ্যা হবে কত? 10টি। তাহলে একটি পূর্ণ ঘূর্ণনের যদি আমাদের নিউক্লিওটাইড থাকে 10টা এবং সেই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য যদি আমাদের অতিক্রান্ত হয় 34 অ্যাংস্ট্রম বা 34 অ্যাংস্ট্রম, তাহলে আমাদের পার নিউক্লিওটাইড, প্রত্যেক নিউক্লিওটাইডে আমাদের তোমার হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রান্ত হবে বা কতটুকু লেন্থ যাবে? তাহলে 34 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই 10 হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ডিএনএর প্রতিটি নিউক্লিওটাইডের যে দৈর্ঘ্য সেটি কত, অ্যান্সার হবে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আমরা ডিএনএর লেন্থ নিয়ে কথা বলে ফেললাম। এখন চলো পরবর্তীতে আমাদের বাকি আছে ব্যাস। এই যে হেলিক্সটা দেখতে পাচ্ছ, এই হেলিক্সের
এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলতেছি এই হেলিক্সের কি ব্যাস, তাই না? এই হেলিক্সের ব্যাস। তাহলে এখন আমাকে জানা দাও কমেন্ট করে যে এই হেলিক্সের ব্যাস কত, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? আচ্ছা সাথী রানী তুমি কমেন্ট করেছো বুঝিনি স্যার। আচ্ছা দেখো যে আমাদের পুরো ডিএনএর যদি আমরা কথা বলি, পুরো ডিএনএতে আমাদের মোট নিউক্লিওটাইড কত, মোট মানে ডিএনএর একটা পুরো ঘূর্ণনে নিউক্লিওটাইড থাকবে, নিউক্লিওটাইড হচ্ছে 10টি। কতটি? 10টি। এবং এই পুরো একটা ঘূর্ণনে যদি মোট অতিক্রান্ত দূরত্ব বা একটি ঘূর্ণনের মোট দূরত্ব বা মোট লেন্থও বলতে পারো, দৈর্ঘ্য বলতে পারো, যদি হয় 34 অ্যাংস্ট্রম, তাহলে 10টি নিউক্লিওটাইড মিলে তাদের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে পার নিউক্লিওটাইড মানে প্রত্যেকটা নিউক্লিওটাইডের অতিক্রান্ত দূরত্ব বা দৈর্ঘ্য কত হবে? তাহলে আমি যদি তোমাকে বলি যে 10টা চকলেটের দাম 34 টাকা, একটা চকলেটের দাম কত, তুমি কি করবে? 34কে 10 দিয়ে তোমার হচ্ছে ভাগ করে দিবে, তাই তো, তাই না? তাহলে এখানেও ঠিক সেম প্রসিডিউর। আমি তোমাকে বলছি যে 10টা নিউক্লিওটাইডের অতিক্রান্ত দূরত্ব বা 10টা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। তাহলে একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে? অবশ্যই 34 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই 10। তাহলে প্রতিটি নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে? 34 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই 10, 3.4 অ্যাংস্ট্রম। ওকে সাথী রানী তুমি কি বুঝতে পেরেছো এবার? আচ্ছা তাহলে আমাদের নিউক্লিওটাইডের দৈর্ঘ্য আমরা পড়ে ফেললাম। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন ছিল আমাদের ডাবল হেলিক্সের যেই ব্যাস, ডাবল হেলিক্সের ব্যাসের যে দৈর্ঘ্য সেটা কত? ডাবল হেলিক্সের ব্যাসের দৈর্ঘ্য কত? ওকে সাথী রানী তুমি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন ফটাফট আনসার করে ফেলো। ডাবল হেলিক্সের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা আমি বলে দিচ্ছি, ডাবল হেলিক্সের যে ব্যাস আছে আমাদের, এই ডাবল হেলিক্সের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রম। কত? 20 অ্যাংস্ট্রম। তাহলে এই যে ডিএনএর ভৌত গঠনের যে মেজারমেন্ট, এই মেজারমেন্টগুলো একটু, এই তো মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, থ্যাংক ইউ ভাইয়া, তুমি কমেন্ট করেছো 20 অ্যাংস্ট্রম। গুড, রাইট অ্যান্সার হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তো এই যে এটা হচ্ছে আমাদের ডিএনএর যে ভৌত গঠন, সেই ভৌত গঠনের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টগুলো আমরা দেখে ফেললাম। তো আমরা ডিএনএ রাসায়নিক গঠন এবং ভৌত গঠন মোটামুটি দেখে ফেলছি। আমাদের রাসায়নিক গঠনের শুধুমাত্র নাইট্রোজিনাস বেস বা নাইট্রোজেন বেস যেটা রয়েছে, এই নাইট্রোজেন বেস নিয়ে কথা বলাটা বাকি আছে। চলো আমরা নাইট্রোজেন বেস নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, তো নাইট্রোজিনাস বেস বা নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেসগুলো হচ্ছে এক প্রকারের ক্ষারক। নাইট্রোজেন বেস এরা কি এক ধরনের ক্ষারক। নাম থেকে তোমরা বুঝতে পারতেছো যে তারা হচ্ছে, তাদের ন্যাচারই হবে ক্ষারকের মতো। আচ্ছা, তো এই নাইট্রোজেনাস বেসগুলো দুই ধরনের হয়ে থাকে। কত ধরনের? দুই ধরনের। একটাকে আমরা বলি পিউরিন, আরেকটা হচ্ছে আমাদের পাইরিমিডিন। তো পিউরিন আর পাইরিমিডিন এদের মধ্যে বেসিক যে ডিফারেন্স, এই পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে তাদের রিং সংখ্যায়। তাহলে তোমাদের কাছে আমার নেক্সট কোশ্চেন থাকবে যে তোমরা আমাকে বলো যে পিউরিন যে নাইট্রোজেন বেস রয়েছে, সেই পিউরিন নাইট্রোজেন বেসটা কত রিং বিশিষ্ট, এবং পাইরিমিডিন যে নাইট্রোজেন বেস রয়েছে, সেই পাইরিমিডিন নাইট্রোজেনটা কত রিং বিশিষ্ট। খুব দ্রুত অ্যান্সার করে ফেলো।
পিউরিন এবং পাইরিমিডিন এরা কত রিং বিশিষ্ট? পিউরিন কত রিং বিশিষ্ট এবং পাইরিমিডিন কত রিং বিশিষ্ট? খুব দ্রুত অ্যান্সার করে ফেলো। আচ্ছা, সময় চলে যাচ্ছে, আমরা পড়িয়ে দিয়ে এমসিকিউ সলভ শুরু করি। তাহলে যে পিউরিন আছে এই পিউরিনটা হচ্ছে 2 রিং বিশিষ্ট। কত রিং? 2 রিং বিশিষ্ট। এবং পাইরিমিডিন যে রিং আছে এই পাইরিমিডিন রিং হচ্ছে 1 রিং বিশিষ্ট। কত? 1 রিং বিশিষ্ট। এবং পিউরিনের যে সদস্য, পিউরিনের সদস্য হচ্ছে অ্যাডেনিন বা অ্যাডিনিন বলতে পারো, অ্যাডিনিন এবং গুয়ানিন, গুয়ানিন, যেটাকে আমরা এই অ্যাডেনিনকে আমরা এ দিয়ে প্রকাশ করি এবং গুয়ানিনকে আমরা জি দিয়ে প্রকাশ করি। এবং পাইরিমিডিনের সদস্য হচ্ছে থাইমিন এবং সাইটোসিন। তাহলে থাইমিনকে আমরা প্রকাশ করব টি দিয়ে এবং সাইটোসিনকে আমরা প্রকাশ করব সি দিয়ে। তাহলে ডিএনএর যেই নাইট্রোজিনাস বেসগুলো আছে আমরা যদি একটু এখানে খেয়াল করি তাহলে এখানে দেখবা অ্যাডেনিনের সাথে কে যুক্ত আছে? থাইমিন যুক্ত আছে। তার মানে অ্যাডেনিন কি? অ্যাডেনিন হচ্ছে আমাদের পিউরিন বেস এবং থাইমিন কি? থাইমিন হচ্ছে আমাদের পাইরিমিডিন বেস। তার মানে আমরা বলতে পারি নাইট্রোজিনাস যে বেসগুলো আছে তারা একটা পিউরিন রিং এবং একটা পাইরিমিডিন রিং পরস্পর যুক্ত হয়ে এই নাইট্রোজিনাস বেসগুলো তৈরি করে। এবং অ্যাডেনিন আর থাইমিন যুক্ত হয় 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা। এই যে ডট ডট যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে একটা হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে আছে কয়টা? 2টা। তার মানে তারা 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে গঠিত। এবং পরবর্তীতে আচ্ছা, সাথী রানী কমেন্ট করেছো ব্যাস কত হবে? তো ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। এবং এখানে যে গুয়ানিন আছে এই গুয়ানিন এবং সাইটোসিন, তারা গুয়ানিন হচ্ছে পিউরিন রিং, সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন রিং এর সদস্য এবং তারা কতটা হাইড্রোজেন বন্ড দ্বারা গঠিত? 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা গঠিত। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে আমাদের নাইট্রোজিনাস বেজের যে গঠনগুলো হবে সেই গঠনগুলো হচ্ছে এ ডাবল বন্ড টি, অর্থাৎ এ হচ্ছে পিউরিন রিং, তারপরে হচ্ছে টি তোমার হচ্ছে পাইরিমিডিন রিং এবং তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড কয়টা? 2টা। এবং যদি আমরা বলি জি ট্রিপল বন্ড সি, তার মানে জি হচ্ছে গুয়ানিন পিউরিন রিং এবং সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন রিং এবং তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড কত থাকবে? হাইড্রোজেন বন্ড থাকবে মোট 3টা। ওকে, তাহলে আমরা মোটামুটি ডিএনএর ভৌত এবং রাসায়নিক গঠন কমপ্লিট করে ফেলছি। তাহলে আমরা চলো এখন আমাদের এমসিকিউ এ চলে যাই। তো তোমাদের জন্য যেই প্রথম এমসিকিউটা রেডি করছি আমরা, যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া তাকে কি বলে? এটা সিলেট বোর্ড 2019 সালের কোয়েশ্চেন। পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার যে ঘটনা সেটাকে আমরা কি বলবো? তো আমি তোমাদের জন্য 30 সেকেন্ডস দিচ্ছি, তোমরা অ্যান্সার করে ফেলো। আমাদের অ্যান্সার কোনটা হবে? ক, খ, গ নাকি ঘ? তো দেখো, আমরা এটা নিয়ে কথা বলেছি যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে সাথী রানী কমেন্ট করেছো সি, বংশগতি। গুড সাথী রানী, থ্যাংক ইউ তোমাকে। নাবিল হাসান সি, গুড। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে পিতামাতার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য পিতামাতা থেকে তাদের সন্তান সন্ততিদের সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমরা বলবো কি? যে বংশগতি। আচ্ছা, এখানে এস কে হারুন কমেন্ট করেছো যে ভাই কিছুই বুঝি না। আচ্ছা, তুমি ঠিক কোন জায়গাটা বুঝতে পারছো না আমাকে বলো, আমি বোঝাই দিচ্ছি। মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন গ, গুড। জনি যারা, বংশগতি, গুড। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি? বংশগতি। ওকে, তাহলে আই গেস তোমাদের এই এমসিকিউটা তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী এমসিকিউ প্রসিড করি। আমাদের পরবর্তী যে এমসিকিউ সেটি হচ্ছে বংশগতিবিদ্যার জনক কে? বংশগতিবিদ্যার জনক কে? তোমরা দ্রুত কমেন্ট করে ফেলো। তোমরা সবাই খাতা কলম নিয়ে এই লেকচারটা করতে বসো। যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা অবশ্যই এই ইনফরমেশনগুলো নোট করে রাখবে।
ওকে, তো দেখো এখানে আমাদের মোট 4 জন বিজ্ঞানীর নাম আছে। এই কোশ্চেনটা সেট করার পিছনে আমার আরেকটা কারণ ছিল যে আমি আসলে তোমাদেরকে এইটা, আচ্ছা নাবিল হাসান কমেন্ট করেছে হচ্ছে 2-এর সি, সাথী রানী কমেন্ট করেছো 2-এর ঘ। আচ্ছা নাবিল হাসান তুমি বলেছো ওয়াটসন, আর সাথী রানী বলেছো মেন্ডেল। ওকে, আর কেউ আসো দ্রুত কমেন্ট করে ফেলো। আচ্ছা মোহাম্মদ এখতিয়ার উদ্দিন কমেন্ট করেছো ঘ। গুড ভাইয়া, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, তো দেখো ক্যারোলাস লিনিয়াস, আমরা যদি ক্যারোলাস লিনিয়াসকে নিয়ে একটু কথা বলি, ক্যারোলাস লিনিয়াস হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণের জনক। দ্বিপদ নামকরণ, ঠিক আছে, প্রাণীদের যে বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নাম যেগুলোকে আমরা বলি দ্বিপদ নামকরণ, সেই দ্বিপদ নামকরণের জনক হচ্ছে আমাদের ক্যারোলাস লিনিয়াস। ডারউইনের কথা যদি বলো, ডারউইনের যে তত্ত্ব সেটা হচ্ছে বিবর্তনের তত্ত্ব। ডারউইন হচ্ছে আমাদের বিবর্তনের জনক, ঠিক আছে। ডারউইন কিসের জনক? আমাদের বিবর্তনের জনক। যদি আমরা ওয়াটসন বলি তাহলে আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি যে ওয়াটসন এবং ক্রিক দুইজনেই কি আবিষ্কার করছে? তারা ডিএনএ আবিষ্কার করছে, বাট তারা কিন্তু বংশগতি নিয়ে কোনো একটা কথা বা কোনো ধারণা দিতে পারে নাই। বংশগতি নিয়ে আমাদের প্রথম ধারণা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে আমাদের বিজ্ঞানী গেগর জোহান মেন্ডেল। কি নাম? গেগর জোহান মেন্ডেল। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ। নাবিল হাসান ভাইয়া তুমি বলছো সি, আনফর্চুনেটলি তোমার অ্যান্সারটা ভুল। এটার অ্যান্সার হবে আমাদের হচ্ছে ডি বা ঘ। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেনে প্রসিড করি। এখন বলছে যে কোনটি বংশগতির ভৌত ভিত্তি? তাহলে ভৌত ভিত্তি বলতে আমরা আসলে কি বুঝবো, বা ভৌত ভিত্তি কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি কি মিন করে? মোহাম্মদ এখতিয়ার উদ্দিন তুমি বলেছো ডিএনএ। আচ্ছা, ভৌত ভিত্তি হচ্ছে সেই ফ্যাক্টর বা সেই মেইন ফ্যাক্টরটা যেই ফ্যাক্টরটা পুরো প্রসেসটাকে চালায়, যেই মেইন ফ্যাক্টরটা পুরো প্রসেসটাকে কি করে? রান করে, সেটাকে আমরা বেসিক্যালি কি ভৌত ভিত্তি বলি। যেমন ধরো তোমার পরিবারের যদি লোকজন থাকে 5 জন, তার মধ্যে আর্নিং ক্যাপাবিলিটি আছে এরকম লোকজন ধরো শুধু তোমার বাবা, তো আমরা তখন তোমার বাবাকে বলতে পারবো যে এই পরিবারের যে মূল ভিত্তি সেটা হচ্ছে তোমার বাবা। তার মানে কি, যে পুরো কাজটাকে পরিচালনা করতেছে তাকেই আমরা বলবো কি ভৌত ভিত্তি। ওকে, তো আমাদের এই যে বংশগতি রয়েছে, এই বংশগতির পুরো কাজটাকে, এই পুরো প্রসেসটাকে পরিচালনা করে কে? এই পুরো প্রসেসটাকে পরিচালনা করা হচ্ছে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ বা থাকে বা জিন থাকে, সেই জিন অ্যাকচুয়ালি মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার মানে জিনকে ধারণ করতেছে ক্রোমোজোম, তার মানে কি জিন আর ক্রোমোজোম তো দুইটা সেমই হয়ে গেল। সো আমাদের রাইট অ্যান্সার হবে ক্রোমোজোম। তোমরা অনেকেই এই অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। আমাদের রাইট অ্যান্সার কি? ক্রোমোজোম। ওকে, আচ্ছা মোহাম্মদ এখতিয়ার উদ্দিন ডিএনএ বলেছো ভাই, ঠিক আছে তোমার অ্যান্সার ডিএনএ, বাট আমাদের অপশনে কিন্তু হচ্ছে ডিএনএ নেই। সো আমাদের অপশনে যেহেতু ক্রোমোজোম আছে, তাই আমাদের রাইট অ্যান্সার হবে কি ক্রোমোজোম। ওকে, তারপরের কোশ্চেন যে কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার করে ফেলো খুব দ্রুত। কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? এখানে 4 জন বিজ্ঞানীর নাম আছে। বিজ্ঞানী লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, তারপরে হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক, স্ট্রাসবার্জার এবং ডারউইন। ডু অ্যান্সারিং ফার্স্ট, খুব দ্রুত অ্যান্সার করে ফেলো যে আমাদের কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন। ওকে, সাথী রানী কমেন্ট করেছো সি, জনি যারা কমেন্ট করেছো গ, আর কেউ? নাবিল হাসান সি, গুড নাবিল, এবার তুমি সঠিক অ্যান্সার দিয়েছো। আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে গ। তাহলে ক্যারোলাস লিনিয়াস একটু আগে আমরা দেখেছি কি তার কোন বিষয়ে তার সম্পৃক্ততা ছিল? দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ যে বিষয়টা, সেই বিষয়ে তার সম্পৃক্ততা ছিল। ল্যামার্ক সে বিবর্তন নিয়ে কাজ করছে। বিজ্ঞানী স্ট্রাসবার্জার সে কি করছে? আমাদের ক্রোমোজোমের আবিষ্কারক। ক্রোমোজোমের আবিষ্কারক। ওকে, তাহলে আমাদের ক্রোমোজোমের আবিষ্কারককে আমাদের বিজ্ঞানী স্ট্রাসবার্জার। তো এখানে তুমি তার নামের স্পেলিংটা বা নামের প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়। কোথাও স্ট্রাসবার্জার লিখে, কোথাও স্ট্রাসবুর্গার লিখে, কেউ কেউ আবার স্ট্রাসবার্গারও লিখে। হ্যাঁ, সো এটা হচ্ছে ডিপেন্ড করে কে লিখতেছে, কিভাবে উচ্চারণ করতেছে তার উপরে। এবং ডারউইন কি করছে? ডারউইন হচ্ছে আমাদের বিবর্তন নিয়ে কাজ করছে। ওকে, তো আই হোপ তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো তারপরে আসো আমরা ডিএনএর ভৌত গঠন থেকে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো একটু সলভ করার ট্রাই করবো। এখানে বলা আছে যে ডিএনএর হেলিক্স একটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত? তাহলে ডিএনএর হেলিক্সের একটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত?
ডিএনএ হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? তাহলে ভাইয়া এই কোশ্চেনের অ্যান্সার করে ফেলো। ডিএনএ হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? এগুলো হচ্ছে অ্যাংস্ট্রম। ওকে, আচ্ছা গুড, সবাই কমেন্ট করেছো গ। সুন্দর, 34 অ্যাংস্ট্রম। আমরা যখন ডিএনএ এর ভৌত গঠনটা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ডিএনএ এর হেলিক্স যে আছে সেই একটা হেলিক্সের পূর্ণ যে ঘূর্ণন, সেই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে মুভ করতেছি। আমাদের পরবর্তী কোশ্চেন যে ডিএনএ এর একটি নিউক্লিওটাইড বন্ধনীতে, ডিএনএ এর একটি নিউক্লিওটাইড বন্ধনীতে আমাদের কতটি উপাদান থাকে? এইটা একটু ট্রিকি কোশ্চেন, এইটা আনসার করে ফেলো দেখি। ডিএনএ হেলিক্সের একটা নিউক্লিওটাইড বন্ধনীতে আমাদের কতটি উপাদান থাকবে? সাথী রানী 6, গল সাথী রানী বলেছ গ। তারপর দ্রুত কমেন্ট করে ফেলো। জনি যারা 3টা, গুড। তাহলে আমরা যখন ডিএনএ রাসায়নিক গঠন পড়তেছিলাম তখন আমরা পড়ে আসছি যে ডিএনএর এই যে নিউক্লিওটাইড বন্ধনীগুলো রয়েছে সেই নিউক্লিওটাইড বন্ধনীতে আমাদের কি থাকে? 3টি উপাদান থাকে। কতটি? 3টি। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে গ। তাহলে 3টি উপাদান কি কি? সেই 3টি উপাদান হচ্ছে, প্রথমত থাকবে আমাদের কি, যে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। দ্বিতীয়ত থাকবে আমাদের ফসফেট গ্রুপ, অজৈব ফসফেট আমরা যেটাকে বলি, এবং আর থাকবে আমাদের কি, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। ওকে, তাহলে এই সুগার বা চিনিগুলো বা শর্করাগুলোতে কি হয়, যে বেসিক্যালি এখানে 5টা কার্বন থাকে, এই জন্য বেসিক্যালি আমরা এর নাম বলি হচ্ছে পেন্টোজ সুগার। ঠিক আছে, আচ্ছা, তো এই কোশ্চেনটা সলভড। চলো তারপরে বলছে কোনটি পিউরিন বেস? কোনটি পিউরিন বেস? ওকে, লেটস আনসার যে কোনটি পিউরিন বেস বা নিচের কোন যুগলে পিউরিন বেস সমূহ অবস্থিত? দ্রুত আনসার করে ফেলো। কোনটি পিউরিন বেস? আমাদের ক নম্বর অপশনে আছে এ এবং টি, খ নম্বর অপশনে আছে সি এবং জি, গ নম্বর অপশনে আছে সি এবং টি, এবং ঘ নম্বর অপশনে আছে এ এবং জি। নিচের কোন যুগলে দুইটাই পিউরিন বেস? এটা একটু কমেন্ট করে ফেলো। জনি যারা বলেছো এ এবং জি। ওকে, মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বলেছো ডি। গুড, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের যেই স্লাইডে আমরা পড়েছিলাম যে নাইট্রোজেনাস বেস হচ্ছে মোটামুটি 2 প্রকারের। হ্যাঁ, তো এক প্রকারের বেস ছিল আমাদের পিউরিন বেস, আরেক প্রকারের বেস কি ছিল? আমাদের পাইরিমিডিন বেস। এখানে যদি আমরা পড়ি যে আমাদের বেস কি কি ছিল? পিউরিন বেস, আরেকটা হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিনের মধ্যে ছিল আমাদের অ্যাডেনিন এবং গুয়ানিন, অ্যাডেনিন এবং গুয়ানিন, যাদেরকে আমরা এ এবং জি দ্বারা প্রকাশ করতাম, এ এবং জি দ্বারা প্রকাশ করতাম। সো আমরা যদি বলি যেখানে আমাদের কোনটি পিউরিন বেস, তাহলে আমাদের ঘ নম্বর অপশনে আছে কি, এ এবং জি। তাহলে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে ঘ। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে প্রসিড করি যে ডিএনএ এর হেলিক্সের 12টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? তাহলে আমার এই কোশ্চেনটা রাখার মূল উদ্দেশ্য, এই কোশ্চেনটা দেখো কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। তো তোমরা যারা মনে করো যে বায়োলজিতে আসলে ম্যাথের কিছু নাই, তোমাদেরকে রং প্রুফ করার জন্য এই কোশ্চেনটা তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে যে ডিএনএ এর হেলিক্সের 12টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম। ওকে, তাহলে একটু ক্যালকুলেশন করে ভাইয়া লিখে ফেলো। ডিএনএ এর 12টি হেলিক্সের যে তোমার হচ্ছে 12টি পূর্ণ ঘূর্ণনের যে দৈর্ঘ্য, সেই 12টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, নাবিল কমেন্ট করেছো সি 408। ওকে, তারপর সাথী রানী কমেন্ট করেছো গ।
চলো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আসলে কোন অ্যান্সারটা ঠিক হবে। হ্যাঁ, তো দেখো আমরা পরে আসছিলাম যে ডিএনএর ডাবল হেলিক্সের একটা ঘূর্ণনের মোট দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। হ্যাঁ, তো আমাদের কাছে মোট হেলিক্স আছে কয়টা? আমাদের মোট হেলিক্স হচ্ছে 12টা। তাহলে মোট 12টা হেলিক্সের যে ঘূর্ণন, সেই তোমার হচ্ছে 12টা হেলিক্সের ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা যদি হয় 34, 12টার হবে ইন্টু 12। তাহলে আমরা যদি গুণ করি 4 2 8, 3 2 6, ঘর কেটে দিলাম, 4 1 4, 3 ওকে 3, তাহলে 408, 408 অ্যাংস্ট্রম। তাহলে তোমরা যারা কমেন্ট করেছো গ এবং 408, ইউ বোথ আর কারেক্ট। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত? 408 অ্যাংস্ট্রম। আমাদের রাইট অ্যান্সার কত? 408 অ্যাংস্ট্রম। বায়োলজিতে যে মাঝে মাঝে একটু ম্যাথের দরকার হয়, সেটা তোমাদেরকে একটু বোঝাই দিলাম এই কোশ্চেনের মাধ্যমে। তোমাদের বায়োলজিতে কিন্তু আরও অনেক জায়গায় ম্যাথ আছে, যেমন তোমাদের হচ্ছে বিএমআই বের করতে হয়, বিএমআর বের করতে হয়। হ্যাঁ, সেখানেও কিন্তু কিছু কিছু ম্যাথমেটিক্স বা কিছু কিছু ক্যালকুলেশন আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের পরের কোশ্চেনে মুভ করি। যে এখানে বলা আছে যে নিচের কোনগুলো ডিএনএ ও আরএনএ উভয়টিতেই উপস্থিত। তাহলে আমরা মোটামুটি ডিএনএ নিয়ে কথা বলে ফেলছি, আমরা আরএনএ নিয়ে এখনও কথা বলি নাই, তাই না? তাহলে আরএনএ নিয়ে তোমাদের আসলে খুব বেশি পড়াশোনাও নাই। ডিএনএ আর আরএনএ এই দুইটার যে বেসিক পার্থক্য, এই বেসিক পার্থক্য হচ্ছে ডিএনএতে আমাদের থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। সাইটোসিন এবং কি থাইমিন। বাট আরএনএতে আমাদের থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। কে থাকে? ইউরাসিল থাকে। তাহলে আমাদের ডিএনএ এবং আরএনএর বেসিক পার্থক্য হচ্ছে সাইটোসিন এবং ইউরাসিলের মধ্যে, তাহলে থাইমিন এবং হচ্ছে ইউরাসিলের মধ্যে। তাহলে ডিএনএতে আমাদের থাইমিন থাকবে এবং আরএনএতে শুধুমাত্র থাইমিনের পরিবর্তে কে আসবে? আমাদের ইউরাসিল আসবে। তাহলে আমরা যদি এই কোশ্চেনটা একটু সলভ করা ট্রাই করি, তাহলে নিচের কোন বেসগুলো ডিএনএ এবং আরএনএ উভয়টিতেই উপস্থিত? তার মানে থাইমিন এবং ইউরাসিল যদি কোনো অপশনে থাকে, সেই অপশনটা আলটিমেটলি কি হবে? আমাদের বাদ পড়ে যাবে। তাহলে আমাদের প্রথম অপশন হচ্ছে অ্যাডেনিন এবং থাইমিন। তাহলে এখানে কি আছে? থাইমিন আছে, এটা আমাদের হচ্ছে না। তারপরে আছে গুয়ানিন, ইউরাসিল, এখানে আমাদের ইউরাসিল আছে, এটাও রং অ্যান্সার। আমরা যদি বলি সাইটোসিন, থাইমিন, তাহলে এখানেও থাইমিন আছে, এটাও রং অ্যান্সার। গুয়ানিন এবং সাইটোসিন, তাহলে আমাদের ডিএনএতে গুয়ানিন আছে, সাইটোসিন আছে, আরএনএতে গুয়ানিন আছে, সাইটোসিন আছে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? জনি যারা বলেছো এটি, না ভাইয়া, আরএনএতে তোমার হচ্ছে থাইমিন থাকবে না। আরএনএতে থাইমিনের জায়গায় কে থাকবে? আরএনএতে থাইমিনের জায়গায় থাকবে ইউরাসিল। ওকে, নাবিল আমাকেই কোশ্চেন করেছো ডি কিনা? হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার হচ্ছে ডি। আমাদের সাইটোসিন এবং গুয়ানিন এই দুইটা কি? এই দুইটা নাইট্রোজেনাস বেস আমাদের ডিএনএ এবং আরএনএ উভয়টিতেই কি উপস্থিত থাকে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডিএনএ এর বাইরের দ্বন্দ্বটি কি দ্বারা গঠিত হয়? তাহলে ডিএনএ এর বাইরের যেই স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা কি দ্বারা গঠিত হয়? আমরা যদি আরেকবার তোমাদেরকে একটু ডিএনএ এর গঠন থেকে ঘুরে নিয়ে আসি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের ডিএনএ, এবং এই যে পোর্শনটা সবুজ কালার করে দিচ্ছি আমি, এই পোর্শনটা হচ্ছে ডিএনএ এর কি বাইরের দ্বন্দ্ব বা ডিএনএ এর বাইরের অংশ। ওকে, সবুজ কালার যদি বোঝা না যায়, আমরা কালারটা একটু চেঞ্জ করতে পারি। আমরা এখানে রেড কালার ইউজ করতে পারি। এই যে আমাদের যে বাইরের পোর্শনটা, সেটাকে আমরা কি বলতেছি? ডিএনএ এর বাইরের দ্বন্দ্ব। তাহলে ডিএনএ এর বাইরের দ্বন্দ্বে কে আছে? দেখো তো, পেন্টোজ সুগার আছে। কে আছে? পেন্টোজ সুগার আছে, এবং তার বাইরে কি আছে? এখানে আমাদের ফসফেট গ্রুপ আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে আমাদের অপশন অনুযায়ী। অ্যান্সার হবে আমাদের অপশন অনুযায়ী। তাহলে আমাদের অপশনগুলো আমাদেরকে চেক করতে হবে কি কি আছে। দেখো, প্রথমে বলছে যে সুগার ফসফেট, তাহলে এখানে আমাদের কি কি আছে? আমাদের সুগার থাকবে, এবং ফসফেট থাকবে। ওকে, তারপরে বলছে নিউক্লিক অ্যাসিড, তারপরে অপশন গ নম্বরে বলছে হচ্ছে রাইবোজ সুগার এবং কি শুধু ফসফেট। তার মানে আমরা যদি একটু দেখি, জনি যারা কমেন্ট করেছো ফসফেট, সাথী রানী বলেছো ফসফেট। ওকে, তাহলে আদৌ কি ফসফেট নাকি ফসফেট উইথ সুগার, এইটা একটু চেক করো। আমাদের কি ছিল? আমাদের ছিল পেন্টোজ সুগারও ছিল, প্লাস ফসফেটও ছিল। পেন্টোজ সুগারগুলো আমাদের ফসফোডাইএস্টারিক বন্ড বা ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত ছিল। তাহলে বাইরের যে পোর্শনটা, বাইরের পোর্শনে আমাদের সুগারও ছিল এবং
ফসফেটও ছিল। তাই আমি রেকমেন্ড করব আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক, সুগার অ্যান্ড ফসফেট অথবা সুগার উইথ ফসফেট। ওকে, সুগার উইথ ফসফেট আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হবে এ। আচ্ছা, তোমরা কি ব্যাপারটা ক্লিয়ার? যদি তোমরা একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আরেকবার বলো, আমি এটা তোমাদেরকে আরেকবার বোঝাই দেওয়ার চেষ্টা করি। সাথী রানী ওকে বলেছো। আচ্ছা, যদি তোমাদের কাছে ব্যাপারটা ওকে হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে প্রসিড করি। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? এটা আমরা পড়ে ফেলছি 20। টিএমভিতে নিউক্লিক অ্যাসিড হিসেবে কোনটি থাকে? চলো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। টিএমভি, তাহলে হোয়াট ইজ টিএমভি? টিএমভি হচ্ছে টিএমভি এটা হচ্ছে আমাদের টোব্যাকো মোজাইক ভাইরাস, রাইট? ওকে, তাহলে টিএমভি হচ্ছে আমাদের একটা ভাইরাস যেটাকে আমরা বলি টোব্যাকো মোজাইক ভাইরাস। এটা বেসিক্যালি আমাদের তামাক পাতায় থাকে বলতে তামাক পাতা হচ্ছে এটা আক্রমণ করে এবং তামাক পাতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এই যে টোব্যাকো মোজাইক ভাইরাস আছে, এই ভাইরাসের নিউক্লিক অ্যাসিড বা মূল যে নিউক্লিয় বস্তু, সেই নিউক্লিয় বস্তু হিসেবে থাকে হচ্ছে আরএনএ। তো এই নিউক্লিয় বস্তুর উপরে বেস করে কিন্তু আমরা এই ভাইরাসগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। যে ভাইরাসগুলোর নিউক্লিয় বস্তু হিসেবে তোমার ডিএনএ থাকে তাদেরকে আমরা বলি ডিএনএ ভাইরাস, যাদের আরএনএ থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে আরএনএ ভাইরাস। তো টিএমভির মধ্যে তার নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে হচ্ছে আরএনএ। কে থাকে? আরএনএ। এই জন্য এই টিএমভিটা হবে আমাদের কি একটা আরএনএ ভাইরাস এবং তার নিউক্লিক অ্যাসিড হবে আরএনএ। ওকে, জনি যারা কমেন্ট করেছো আরএনএ, ওকে গুড। আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো সব। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করি যে আরএনএতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে। এটা মোটামুটি কমন টাইপের কোশ্চেন। আমরা পরবর্তী টাইপে চলে যাব। আচ্ছা, এখন আসো প্রচ্ছন্ন জিন বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? প্রচ্ছন্ন জিন বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? তাহলে আমাকে প্রথমে বলো যে প্রচ্ছন্ন জিন কি, বা এই যে আমরা প্রচ্ছন্ন ইউজ করলাম এই টার্মের আসলে ডেফিনেশনগুলো কি? তো জিন আমাদের তাদের বৈশিষ্ট্য প্রকাশ অনুযায়ী জিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। জীবের বৈশিষ্ট্যের প্রকাশ অনুযায়ী জিনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। তো এক প্রকার জিনকে আমরা বলবো হচ্ছে প্রকট জিন, আরেক প্রকার জিনকে আমরা বলবো কি? প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন, তাহলে যারা প্রকট তারা কি করতে পারে? তারা তাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারে। প্রকট কি? বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। এবং যেই প্রচ্ছন্ন জিনগুলো সেগুলো কি? প্রকট জিনের উপস্থিতিতে তারা কখনোই তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। যে প্রকট জিনের উপস্থিতিতে বৈশিষ্ট্য প্রকাশ করে না। ওকে, তাহলে যেই জিনগুলো তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে বা ডমিনেট করতে পারবে তাদেরকে আমরা বলি প্রকট জিন, এবং যারা তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, তাদের এই ডমিনেশনটা বা ডমিনেন্সটা খাটে না, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রচ্ছন্ন জিন। তো এই ব্যাপারটাকে আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। ধরো তোমরা বন্ধুবান্ধব যারা আসো, এই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে যে একটু শক্তিশালী, হ্যাঁ, তো এই শক্তিশালী যেই পার্সনটা সে কি করে? সে অলওয়েজ অন্যদেরকে ডমিনেট করে চলে। তো সে ধরো যে কথাটা বলবে তার মতামতের একটা গুরুত্ব থাকবে, তাকে তোমরা অলওয়েজ একটু সমীহ করে চলো, একটু ভয় করে চলো, সে হচ্ছে প্রকট। ওকে, সে কি? প্রকট। মানে তার ডিসিশনের উপর দিয়ে তোমাদের কারো ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই, সে যেটা বলবে সেটাই কারেক্ট। তো সে হচ্ছে প্রকট। এবং যেই পাবলিকটা একদম
সে কোনো কথা বলতেছে না, তার কোনো ডমিনেশন নাই, হ্যাঁ, তো তাকে আমরা বলতেছি হচ্ছে প্রচ্ছন্ন। ওকে, তাহলে আমরা যদি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে একটু খেয়াল করি, তাহলে ধরো মেন্ডেলের যেই বৈশিষ্ট্য ছিল, এখানে দুই প্রকারের ক্রস থাকে, একটাকে আমরা বলি মনোহাইব্রিড ক্রস, একটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। হ্যাঁ, তো মনোহাইব্রিড ক্রসে আমরা কি করি, মনোহাইব্রিড ক্রসে আমরা এক প্রকারের বৈশিষ্ট্য নিয়ে কাজ করি। কি করি, এক প্রকারের বৈশিষ্ট্য নিয়ে কাজ করি। আর যদি ডাইহাইব্রিড ক্রস হয় তাহলে সেখানে আমরা দুই প্রকার বৈশিষ্ট্য বা দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে কাজ করি। তো ধরো যখন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল প্রথম পরীক্ষা করেছিলেন, তখন তিনি মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি একটা লম্বা এবং একটা খাটো, মানে একটা বিশুদ্ধ লম্বা এবং একটা বিশুদ্ধ খাটো যে জীব আছে, এই জীবের প্রকরণের মধ্যে তিনি প্রথমে তাদের হচ্ছে সংকরায়নটা ঘটান। তাহলে বিশুদ্ধ লম্বা যে গাছটা ছিল তার জেনেটিক ছিল হচ্ছে ক্যাপিটাল টিটি, এবং বিশুদ্ধ খাটো যেই গাছ তার জিন ছিল হচ্ছে স্মল টিটি। তো যদি তাদের মধ্যে প্রথমবার ক্রস করানো হয় তাহলে এর যেই জিনোটাইপ, সেই জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি, আর এর জিনোটাইপ হচ্ছে স্মল টি। তাহলে এরা দুইজন ক্রস করার মাধ্যমে তৈরি করে ক্যাপিটাল টি, স্মল টি, যেটাকে আমরা বলবো ফার্স্ট জেনারেশন বা F1 জনু। কি বলবো, ফার্স্ট জেনারেশন বা F1 জনু। তাহলে আমরা যদি এদের মধ্যে ফার্দার ক্রস করাই তাহলে এখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল টি স্মল টি, আবার হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে কি করব, আমরা এদের মধ্যে আবার ক্রস করাবো। কি করব, এদের মধ্যে আবার ক্রস করাবো। তাহলে প্রথমত ক্রস হচ্ছে আমাদের গুণের মতো। কিসের মতো, গুণের মতো। এই ক্যাপিটাল টি আর এই ক্যাপিটাল টি মিলে তৈরি করবে ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টি এবং স্মল টি মিলে তৈরি করবে ক্যাপিটাল টি স্মল টি। তারপরে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দেই, স্মল টি আর ক্যাপিটাল টি মিলে তৈরি করবে স্মল টি ক্যাপিটাল টি, এবং স্মল টি আর স্মল টি মিলে তৈরি করবে স্মল টি। তাহলে এই যে ক্যাপিটাল টি ছিল, এই ক্যাপিটাল টিটা ছিল প্রকট বৈশিষ্ট্য, এবং স্মল টি যেটা ছিল সেটা ছিল হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখন যদি আমরা একটু মেজার করি, আচ্ছা আমি যে টপিক পড়াচ্ছি তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা বা তোমাদের কাছে টপিকটা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে বলো। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা আমার পড়াটা বুঝতে পারতেছো কি না, সব কিছু ক্লিয়ার কি না। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার কি না। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রসিড করি। তাহলে দেখো আমাদের প্রকট বৈশিষ্ট্য বা প্রকট জিন যে ছিল ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি থাকা মানে আমাদের ওই ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য কি পাবে, সবসময় প্রকাশ পাবে। তার মানে এখানেও আমাদের ক্যাপিটাল টি আছে, এখানেও ক্যাপিটাল টি আছে, এখানেও ক্যাপিটাল টি আছে। তার মানে এই তিনটা গাছের ধরন কি হবে, তারা তিনজনই হবে লম্বা। কারণ আমাদের লম্বা যে গাছটা, এই লম্বা গাছের জেনোটাইপ ছিল হচ্ছে ক্যাপিটাল টি, এবং এখানে দেখো শুধুমাত্র দুইটা স্মল টি। তাহলে এই গাছটা হবে শুধুমাত্র কি, খাটো। তার মানে এইটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন জীবে তোমার হচ্ছে জিনের জিনোটাইপ। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু কোশ্চেনে ব্যাক যাই, আমাদের কোশ্চেন ছিল যে প্রচ্ছন্ন জিন বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়, বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়। তাহলে আমরা এখানে থেকে কি দেখলাম, যে আমাদের যে বংশধর, সেই বংশধরের চারটা জীবের মধ্যে একটাতে শুধুমাত্র প্রচ্ছন্ন জিন প্রকাশ পাইছে। এই চারটার মধ্যে শুধুমাত্র একটাতে প্রচ্ছন্ন জিন প্রকাশ পেয়েছে। তার মানে আমাদের প্রচ্ছন্ন জিনের প্রকাশের হার কত, 1/4। কত, 1/4। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা হবে কি, ক নম্বর, 1/4। ওকে, আচ্ছা। তো এই যে আমরা তোমাদেরকে পড়াচ্ছি ফ্রি ক্লাসগুলোতে, এখানে আমরা চেষ্টা করছি তোমাদেরকে জাস্ট একটু ধরিয়ে দেয়ার, রাইট, যে পড়ানোর স্টাইলটা কীরকম। তো তোমরা জানো তোমাদের জন্য আমাদের সামনে যেই বুস্টার কোর্সটি আছে,
তো নাম শুনেই বুঝতে পারতেছো এটা বুস্টার। এখানে আমরা তোমাদেরকে একদম বুস্টার ডোজের মতন করে সব কিছু একদম ক্লিয়ার করে দিব। যদি তুমি কখনো ধরো এমন অবস্থা তোমার যে তুমি পড়াশোনা করোই নাই আগে, তোমার অবস্থা খুবই খারাপ, তো আমাদেরকে তুমি তোমার সামনের টাইমটা দিতে পারো। ইউ ক্যান ট্রাস্ট আস যে আমরা তোমাকে তোমার একটা লেভেলেই, এই লেভেলেই খুব সুন্দর একটা প্রিপারেশন করাই দিব। এখানে যে পড়া আমরা যতটুকু পড়েছি আজকে এই পর্যন্ত, এতটুকুতে যদি তোমাদের হচ্ছে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা বলতে পারো। এবং আমরা এই লেকচারের প্যাটার্নটা কেমন ছিল আমাদের, যে আমরা ধরো একদম বেসিক থেকে শুরু করে তোমাকে প্রো লেভেল পর্যন্ত একদম এমসিকিউ সলভিং পর্যন্ত এই যে ওয়েটা আছে, এই ওয়েটা তোমাকে কি করে দিব, একদম রেডি করে দিব যে বইয়ের কোন কোন চ্যাপ্টারে কী কী বেসিক আছে, এই বেসিক বিষয়গুলো নিয়ে যেমন আমরা আলোচনা করব, ঠিক সেভাবেই তোমাকে এমসিকিউ এবং সিকিউ সলভিংয়ের যে দক্ষতা, সেই দক্ষতাও আমরা তোমাকে অর্জন করাই দিব। ঠিক আছে? ওকে, তো এই পর্যন্ত তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা এখানে রেসপন্স করতে পারো, ভাই তোমাদের জন্য আবার সেটা আলোচনা করব। এই পর্যন্ত যতটুকু পড়িয়েছি এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে আবার জানাতে পারো, ভাই তোমাদের জন্য সেটা আবার আলোচনা করব। আচ্ছা, নাবিল হাসান বলছো নো প্রবলেম ভাইয়া। সাথী রানী স্যার ডিএনএ বেসটা বুঝিয়ে দেন। আচ্ছা, আমি সাথী রানীর জন্য বলছি। ডিএনএর বেস বলতে তুমি বলতে যাচ্ছ নাইট্রোজেন বেস। হ্যাঁ, তো নাইট্রোজেন বেস হচ্ছে, আমি যদি তোমাকে আরেকবার পড়িয়ে দিই, এই যে এটা হচ্ছে আমাদের ডিএনএ নাইট্রোজেন বেস। এবং নাইট্রোজেন বেস আমাদের দুই ধরনের রিং নিয়ে গঠিত। একটাকে আমরা বলি পিউরিন রিং, আরেকটাকে আমরা বলি হচ্ছে পাইরিমিডিন রিং। হ্যাঁ, তো পিউরিনে আমাদের দুইটা রিং থাকে এবং পাইরিমিডিনে রিং থাকে একটা। এবং পিউরিন গোত্রের যে সদস্যগুলো তারা হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং পাইরিমিডিনের যে সদস্য গ্রুপ তারা হচ্ছে আমাদের কি থাইমিন এবং সাইটোসিন। ক্লিয়ার? এতটুকু জানলেই তোমার হবে। পরবর্তীতে তুমি এইচএসসিতে যখন পড়বা তখন বেস না ব্যাস, ও ওকে ওয়েট, তুমি ডিএনএর ব্যাস বলছো। আচ্ছা, তো ব্যাস নিয়ে যদি আমি কথা বলি তাহলে ব্যাস বেসিক্যালি কি, ধরো এটা একটা বৃত্ত, এর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে জায়গাটা সেটাকে আমরা তো ব্যাস বলতেছি, তাই না? তাহলে এই যে তোমার হেলিক্স, হেলিক্সের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলতেছি হেলিক্সের ব্যাস। তো দেখো এটা তো আসলে কমপ্লিটলি তোমার হচ্ছে বৃত্তাকার শেপ না বা সার্কুলার না। তো এক্ষেত্রে এই যে হেলিক্সের যেই ঘূর্ণনগুলো আছে, এই ঘূর্ণনের যেই দূরত্বটা বা ঘূর্ণনের যে সর্বোচ্চ দূরত্ব সেটাকে আমরা বলতেছি হেলিক্সের ব্যাস, সেটাকে আমরা বলবো হেলিক্সের ব্যাস। 20 অ্যাংস্ট্রম হলো কি করে? আচ্ছা, এই পুরো পোর্শনের মাপটাই হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখন এটা 20 অ্যাংস্ট্রম কি করে হয়েছে এটা যদি আমি তোমাকে বলি তাহলে ডিএনএর ভৌত গঠন যখন পরিমাপ করা হয় তখন ওই পরিমাপের রেজাল্টেই 20 অ্যাংস্ট্রম আসছে, যার ফলে আমরা পড়ি হচ্ছে ডিএনএর ডাবল হেলিক্সের যে ব্যাস সেই ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। সাথী রানী, এটা কি ক্লিয়ার তোমার কাছে? ওকে, তাহলে আমাদের নেক্সট যে টপিক সেই টপিক ছিল মানুষের লিঙ্গ নির্ধারণ। তো এটা নিয়ে এখন একটু আমরা আলোচনা করি। মানুষের লিঙ্গ নির্ধারণ। হ্যাঁ, তো যখন আসলে আমাদের জীবজগতে মানুষের মধ্যে প্রজনন সম্পন্ন হয়, এই প্রজননে আমাদের কি হয় যে একটা হ্যাপ্লয়েড কোষ, যেটা আমাকে আমরা পুংজনন কোষ বলি, সেই পুংজনন। সাথী রানী বলেছো স্যার এটা কি ফিক্সড? হ্যাঁ, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস একদমই ফিক্সড। শুধু ব্যাস না, পুরো ডিএনএ ডাবল হেলিক্সের যে শেপ পুরোটাই হচ্ছে ফিক্স। ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে ফিক্স মান। ওকে, এই সবগুলাই হচ্ছে ফিক্স মান।
আচ্ছা, তো লিঙ্গ নির্ধারণের ব্যাপারটা কি, আমাদের এই যে পুংজনন কোষের যেই তোমার হচ্ছে ক্রোমোজোমের সেট বা আমাদের দেহের মোট ক্রোমোজোম কত থাকে, মোট ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া। 23 জোড়া, এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া সব মানুষেই সেম, সব মানুষেই 22 জোড়া কি সেম, যাদেরকে আমরা বলি যে অটোসোম, কি বলি অটোসোম বলি। আর এক জোড়া ক্রোমোজোম আছে, এই এক জোড়া ক্রোমোজোমকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। এক জোড়া ক্রোমোজোমকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবং এই যে সেক্স ক্রোমোজোমটা আছে, এই সেক্স ক্রোমোজোমই আসলে মানুষের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে বা লিঙ্গ নির্ধারণ করে। ওকে, তাহলে আমরা যদি সেক্স ক্রোমোজোম নিয়ে কথা বলি, আমাদের মায়ের সেক্স ক্রোমোজোমের সেট হচ্ছে এক্স এক্স মানে মহিলাতে, আর পুরুষে হচ্ছে এক্স ওয়াই, পুরুষে কি এক্স ওয়াই। তাহলে আমাদের যখন জাইগোট তৈরি হয় বা নিষেক হয় মানব প্রজননে, তখন কি হয়, এই যেই তোমার হচ্ছে মাতৃ টিস্যুটা আছে বা মাতৃকোষটা যে আছে, মাতৃজনন কোষ, এখান থেকে অলওয়েজ প্রোডাকশন হয় হচ্ছে এক্স। তাহলে পিতৃজনন কোষ থেকে যদি এক্স আসে, তাহলে এখানকার যে ক্রোমোজোম সেট সেটা হবে কি এক্স এক্স, তখন সেই লিঙ্গ হবে মেয়ে, তখন লিঙ্গ কি হবে মেয়ে। এবং মাতা থেকে এক্স আসার পরে, আমি কালারটা চেঞ্জ করে দেই, মাতা থেকে এক্স আসার পরে যদি পিতা থেকে ওয়াই ক্রোমোজোম আসে এবং তাদের নিষেক ঘটে, তাহলে এখান থেকে আমাদের লিঙ্গ হবে ছেলে। এখান থেকে কি হবে, এখান থেকে লিঙ্গ হবে ছেলে। ওকে, এই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা কি তোমাদের সামনে ক্লিয়ার? তোমরা যদি ক্লিয়ার থাকো তাহলে আমাকে একটু জানাও। জনি যারা লিখেছো ক্লিয়ার। ওকে, আমরা জাস্ট এখানে তোমাদের আজকের ফ্রি ক্লাসে তোমাদেরকে একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, আর আমরা বেসিক্যালি তোমাদেরকে একদম সুন্দর বেসিক সহকারে সব কিছু খুঁটিনাটি একদম আমাদের কোর্সের ক্লাসগুলোতে শেখা দেওয়া হবে। ওকে, তাহলে আমরা এই টপিকের উপরে দু একটা কোয়েশ্চেন সলভ করে আসি, চলো। নাবিল হাসান বলেছো, ভাইয়া তাহলে কি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা কি বেশি এক্স ওয়াইয়ের উপর নির্ভর করে? ডেফিনেটলি, যে সন্তানের লিঙ্গ ছেলে হবে নাকি মেয়ে হবে এর পুরোটাই নির্ভরশীল তার পিতার উপরে। এর পুরোটাই নির্ভরশীল কার উপরে? তার পিতার উপরে। কেননা আমাদের মাতার ক্রোমোজোম সেট হচ্ছে অলওয়েজ এক্স এক্স, তার মানে মাতা যেই ক্রোমোজোমটাই ডেলিভার করুক না কেন, সেটা ডেফিনেটলি কি হবে, সেটা ডেফিনেটলি এক্সেই হবে, সেটা ডেফিনেটলি এক্সেই হবে। এবং পিতার যে ক্রোমোজোম সেট, সেক্স ক্রোমোজোম সেট, সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে পিতা থেকে যদি এক্স আসে তাহলে হচ্ছে মেয়ে হয়, আর যদি পিতা থেকে ওয়াই আসে তাহলে সেই ছেলে হবে, সেই লিঙ্গ হবে কি সন্তানের ছেলে। ঠিক আছে, তার মানে একটা সন্তান সে ছেলে হবে নাকি মেয়ে হবে এই পুরোটাই কার উপরে নির্ভরশীল? তার পিতার উপরে নির্ভরশীল। আমাদের সমাজে একটা ট্যাবু আছে যে ধরো বাচ্চা সন্তান শুধু মেয়ে হচ্ছে, ছেলে হচ্ছে না, তখন আমরা কি করি, ওই সন্তানের যে মা আছে তাকে আমরা দোষারোপ করি। বেসিক্যালি এখানে সাইন্টিফিক্যালি যদি আমরা বলি তাহলে সেটা পুরোটাই দায়ভার কার? পুরো দায়ভারটাই কিন্তু পিতার, এখানে মায়ের কিন্তু কোনো দোষ নাই। সো এই সোশ্যাল ট্যাবুগুলো আমাদেরকে ভাঙতে হবে। তোমরা যারা সাইন্টিফিক্যালি তোমার হচ্ছে এই জ্ঞানগুলো, সাইন্টিফিক জ্ঞানগুলো অর্জন করবা, তোমাদের কিন্তু অবশ্যই দায়িত্ব যে পড়াশোনার পাশাপাশি তোমাদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা এবং অ্যাজ আ তোমার হচ্ছে একজন রেসপন্সিবল মানুষ, একজন শিক্ষিত মানুষ হিসেবে তোমাদেরকে অবশ্যই এই সোশ্যাল ট্যাবুগুলোর অ্যাগেনস্টে কাজ করবা। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে পুরো জাতির এক্সপেকটেশন এইটাই যে তোমরা যখন আসলে হবা, যে আর একটু ম্যাচিউরড হবা, আর একটু বড় হবা, শিক্ষিত হয়ে উঠতেছো, সো তোমাদেরকে অবশ্যই এই সোশ্যাল ট্যাবুগুলোর অ্যাগেনস্টে কাজ করতে হবে।
ঠিক আছে, কারণ তুমি আসলে কোনোভাবে বলতে পারবা না যে বউকে যে ছেলে হচ্ছে না তোমার দোষ, তুমি বের হয়ে যাও। সাইন্টিফিক্যালি আমরা কি দেখলাম? সাইন্টিফিক্যালি আমরা দেখলাম পুরো দায়ভারটা কার? পুরো দায়ভারটা কিন্তু ছেলেদের। তার মানে এই পুরো জিনিসটা ছেলেদেরকে বুঝতে হবে। তুমি নিজের ফল্ট বুঝবা না, না বুঝে তুমি পুরো মহিলা সমাজের উপরে রুল করবা, এটা কিন্তু আসলে ঠিক না। ঠিক আছে, সো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করি, আরেকবার একটু রিক্যাপ করব। তাহলে আমাদের লিঙ্গ নির্ধারণ যেটা ছিল, ওকে, তাহলে এটা কি তোমাদের কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের কোশ্চেনে প্রসিড করব। দেখো এখানে আমাদের কোশ্চেনে কি আছে যে মানুষের জাইগোটে কত জোড়া ক্রোমোজোম বিদ্যমান। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথম বুঝতে হবে যে জাইগোট কি, তারপরে আমরা ক্রোমোজোম সংখ্যা বিচার করতে বসবো। ঠিক আছে, আমাদেরকে প্রথম বুঝতে হবে জাইগোট কি। জাইগোট হচ্ছে নিষেকের পরে যে অবস্থা, সেই নিষেকের পরবর্তী বা নিষেক পরবর্তী অবস্থাকে আমরা বলি হচ্ছে জাইগোট। তো নিষেক কি? নিষেক হচ্ছে পুংজনন কোষ, পুংজনন কোষ এবং মাতৃজনন কোষের মিলন, বা পুংজনন কোষ, আরেকটু ডিজিটাল লিখি আমরা এক্স মাতৃজনন কোষ। তার মানে পুংজনন কোষের সাথে মাতৃজনন কোষের যে মিলন, সেটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে জাইগোট। সেটাকে আমরা বলি জাইগোট। ওকে, তাহলে পুংজনন কোষ থেকে আমাদের বেসিকলি যেই তোমার হচ্ছে জনন কোষগুলো থাকে, সেই জনন কোষগুলো হয় হচ্ছে এন বা হ্যাপ্লয়েড। তাহলে পুংজনন কোষ থেকে আসে এন বা হ্যাপ্লয়েড কোষ, মাতৃজনন কোষ থেকে আসে হচ্ছে এন আর একটা হ্যাপ্লয়েড কোষ। তো যখন তারা মিলিত হয় সেখান থেকে তারা তৈরি করে কি? 2n, মানে একটা ডিপ্লয়েড কোষ। একটা ডিপ্লয়েড কোষ, এবং প্রত্যেক মানবদেহের প্রত্যেক ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে 23 জোড়া। তোমরা অনেকেই কমেন্ট করেছো 23 জোড়া। আচ্ছা, গুড, থ্যাংক ইউ, তোমরা সবাই সঠিক উত্তরটাই লিখেছো, 23 জোড়া। ওকে, তার পরবর্তী যে কোশ্চেন, চলো আমরা পরবর্তী কোশ্চেনে মুভ করব। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে মহিলাদের জন্য নিচের কোনটি প্রযোজ্য? মহিলাদের জন্য নিচের কোনটি প্রযোজ্য? এটা সিলেট বোর্ডের কোশ্চেন ছিল। দেখো এখানে ক নম্বর অপশন আছে, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর। ঘ নম্বর থেকে যদি আমরা একটু দেখি, যে ঘ নম্বরে আছে 22 প্লাস এক্স ওয়াই, গ নম্বরে 22 প্লাস এক্স এক্স। তার মানে আমরা এখান থেকে এতটুকু প্রেডিক্ট করতে পারতেছি যে আমাদের এই যে অপশনগুলা, সেই অপশনগুলোর প্রথমে আমাদের ক্রোমোজোম সংখ্যা এবং পরবর্তীতে কি আছে, একটা ক্রোমোজোমের তোমার হচ্ছে সিকুয়াল আছে, যে ক্রোমোজোম কি এক্স এক্স হবে নাকি ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই হবে। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে ঘ নম্বর বলতেছে 22টা ক্রোমোজোম এবং তার সাথে একটা এক্স ওয়াই। তাহলে আমরা যখন দেখলাম যে মাতৃকোষে ক্রোমোজোম কি কি থাকতেছে? এক্স এক্স থাকতেছে, সেক্স ক্রোমোজোম। তাহলে সেক্স ক্রোমোজোম কি থাকতেছে? এক্স এক্স। এবং বাকি যে অটোসোম আছে, সেই অটোসোম কি 44টা বা 22 জোড়া, এরা সেম। এবং পিতৃকোষে কি হচ্ছে এক্স ওয়াই প্লাস 44, মানে অটোসোম বা দেহকোষ যে আছে, এই দেহকোষে 44টা সেম, এবং আমাদের যেই তোমার সেক্স ক্রোমোজোম সেটা হচ্ছে পিতৃকোষে এক্স ওয়াই। তাহলে জনি যারা কমেন্ট করেছো ক, নাবিল হোসেন সি দিয়ে একটা হোয়াট চিহ্ন দিয়েছো। আসলে রাইট অ্যান্সার যদি আমরা চিন্তা করি, তাহলে 44টা ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের দেহকোষের অটোসোম, যেগুলোকে আমরা বলছিলাম অটোসোম 44টা, এবং এক্স এক্স, এটা হচ্ছে আমাদের কি মাতার যেই জনন কোষের ক্রোমোজোমের সেট, সেইটা। তাহলে মহিলাদের জন্য নিজের কোনটি প্রযোজ্য? মহিলাদের জন্য অবশ্যই প্রযোজ্য হচ্ছে ক, যে 44টা অটোসোম বা তোমার হচ্ছে দেহকোষ গঠনকারী ক্রোমোজোম থাকবে, এবং দুইটা থাকবে সেক্স ক্রোমোজোম। এবং মহিলাদের সেক্স ক্রোমোজোমের তোমার হচ্ছে আইডেন্টিফিকেশন কেমন? দুইটাই কি এক্স ক্রোমোজোম। ওকে, তাহলে নাবিল হাসান এবং পার্বণ দাস তোমরা ভুল উত্তর দিয়েছো ভাইয়া, গ নম্বর না, আমাদের রাইট অ্যান্সারটা হবে হচ্ছে ক নম্বর।
ওকে, তারপরে চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে মুভ করি। আচ্ছা, এই কোশ্চেনটা কি সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আগের কোশ্চেনটা সবাই বুঝেছো কিনা, সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। নাবিল হাসান বলছো ক্লিয়ার। আচ্ছা দেখো, আসলে এই ফ্রি ক্লাসগুলোতে আমরা কিন্তু তোমাদেরকে যা পড়াচ্ছি এটা কিন্তু আমাদের শেষ পড়া না বা ফাইনাল পড়াই না। হ্যাঁ, আমরা তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি যে আমাদের কোর্সগুলোতে কিভাবে হবে। তোমরা কাইন্ড অফ ডেমো চিন্তা করতে পারো এটাকে। হ্যাঁ, যে আমরা তোমাদেরকে একটু ডেমো দিচ্ছি যে আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো। হ্যাঁ, এবং কোর্সে তোমাদের জন্য আসলে কি কি চমক রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে কোর্সে এনরোল করার পরেই। সো সময় নষ্ট না করে তোমরা সবাই এনরোল করে ফেলো। তোমরা জানো যে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত একটা বিশেষ অফার চলছে। 31 ডিসেম্বরের মধ্যে ভর্তি হলেই তোমরা 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। জাস্ট 1500 টাকার মধ্যে তোমার সবগুলো সাবজেক্ট একদম 150+ তোমার হচ্ছে ক্লাস থাকবে সেখানে। এই ক্লাসগুলো যদি তুমি শেষ করে ফেলতে পারো, আই সোয়ার তোমার আর কিচ্ছু লাগবে না, তুমি একদম খুব সুন্দরভাবে পরীক্ষায় কোপ দিয়ে আসতে পারবা। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে প্রসিড করব যে বর্ণান্ধতা জিনের অবস্থান কোথায়। বর্ণান্ধতা জিনের অবস্থান কোথায়? তাহলে বর্ণান্ধতা কি এটা আমরা একটু দেখি। আমাদের কিছু কিছু রোগ আছে, যে রোগগুলোকে আমরা বলি হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। কি বলি? সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এই রোগগুলোকে আমরা কি বলি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, তাহলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে কি? সেক্স মানে হচ্ছে লিঙ্গ, লিঙ্ক মানে হচ্ছে যোগসূত্র, আর ডিসঅর্ডার মানে কি তোমরা জানো, অসুখ বা রোগ বলতে পারো। তাহলে যেই রোগগুলো আমাদের লিঙ্গের সাথে সম্পর্কিত, মানে আমরা পুরুষ নাকি মহিলা এইটার উপরে ডিপেন্ড করবে, এবং এইটার রেজাল্টও আমাদের পুরুষ এবং মহিলা হওয়ার পিছনেই তোমার হচ্ছে করে, সেগুলোকে আমরা বলি হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে আমরা দেখলাম যে আমাদের দেহের যে 22 জোড়া ক্রোমোজোম ছিল, এই 22 জোড়া ক্রোমোজোম কি ছিল? পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কি ছিল? একদম সেম ছিল। জাস্ট এক জোড়া ক্রোমোজোম সেখানে আমাদের এই ভিন্নতাটা দেখা যায় যে সেক্স ক্রোমোজোমে আমাদের মহিলাদের জন্য ছিল XX এবং পুরুষদের জন্য ছিল কি XY। তাহলে যদি কখনো আমাদের এই সেক্স ক্রোমোজোমগুলোতে ডিফেক্ট থাকে, সেক্স ক্রোমোজোমগুলোতে ডিফেক্ট থাকে বা কোনো অসুবিধা থাকে, বা সেক্স ক্রোমোজোমগুলোতে যদি কোনো রোগের তোমার হচ্ছে লিঙ্ক থাকে, তখন আমরা এই রোগগুলোতে কি হব? আক্রান্ত হব। তোমার থ্যালাসেমিয়া হতে পারে, হিমোফিলিয়া হতে পারে, ঠিক আছে? তারপরে আরও অনেক ধরনের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে যেগুলো তুমি ভুগতে পারো শুধুমাত্র কিসের কারণে? এই যে আমাদের সেক্স ক্রোমোজোমগুলো রয়েছে, এই সেক্স ক্রোমোজোমগুলোর উপর ভিত্তি করে। এই সেক্স ক্রোমোজোমগুলো যদি তোমার সুস্থ স্বাভাবিক থাকে, তাহলে তুমি এই রোগগুলো থেকেও কি দূরে থাকতে পারবা। বাট যদি এমন হয় যে তোমার ক্রোমোজোম সামহাউ কোনো একটা ডিফেক্ট দেখা গেছে, যার কারণে তোমার এই রোগগুলো কি হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেন যেটা ছিল, আমাদের কোশ্চেন ছিল যে বর্ণান্ধতা জিন যে অবস্থান করে সেটা কোথায়। তাহলে তোমরা অনেকেই অ্যান্সার করেছো বি নাম্বার, খ নম্বর সেক্স ক্রোমোজোম। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে সেক্স ক্রোমোজোম। ওকে ফাইন, চলো আমরা পরবর্তী কোশ্চেন সলভ করব। আমাদেরকে বলছে যে থ্যালাসেমিয়া বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়ার সন্তান জন্মের সম্ভাবনা হার কত? তাহলে আমাদের মাও কি হবে? থ্যালাসেমিয়া বাহক। মা কি? মাও হচ্ছে বাহক, আর বাবা বলছে কি? থ্যালাসেমিয়া বাহক বাবা এবং বাহক মা। ওকে, বাবাও কি হবে? থ্যালাসেমিয়ার বাহক কি হবে? বাবাও কি হবে? থ্যালাসেমিয়ার বাহক হবে। আচ্ছা, তার মানে আমরা এটা ধরে নিব যে আমাদের মায়ের মধ্যে থ্যালাসেমিয়া আছে এবং বাবার মধ্যেও কি আছে? থ্যালাসেমিয়া আছে। তো আমরা যদি একটু
তোমার হচ্ছে ম্যাচিউরড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই, তাহলে আমরা বাহক বলতে বোঝাই মা যখন বাহক হয় তখন মা আসলে পুরোপুরি রোগে আক্রান্ত এরকম বোঝায় না। মা পুরোপুরি রোগে আক্রান্ত এরকম বোঝায় না, শুধু বোঝায় যে মায়ের একটা জিনে ডিফেক্ট আছে, এবং বাবার যদি একটা জিনে ডিফেক্ট থাকে তাহলে বাবা পুরোপুরি রোগে আক্রান্ত হয়। যেমন আমি যদি তোমাদেরকে একটু বোঝাই যে আমাদের মায়ের ক্রোমোজোম থাকে হচ্ছে এক্স এক্স, তো ধরো আমরা এক্স নট দিয়ে স্বাভাবিক বোঝাবো এবং এক্স সি দিয়ে বোঝাবো হচ্ছে আক্রান্ত। এক্স সি দিয়ে আমরা কি বোঝাবো? আমরা বোঝাবো হচ্ছে আক্রান্ত। তাহলে মায়ের যেহেতু দুইটাই এক্স ক্রোমোজোম, তাহলে একটা এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয় তাহলে আরেকটা এক্স ক্রোমোজোম তো স্বাভাবিক। একটা এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয় আরেকটা এক্স ক্রোমোজোম কি স্বাভাবিক না? তাহলে মা কি হবে? স্বাভাবিকভাবেই তো আচরণ করতে পারবে, কারণ তার একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত ঠিক আছে, বাট আরেকটা এক্স ক্রোমোজোম তো তার কাছে আছে, সে ওটা দিয়ে তার স্বাভাবিক যে কাজকর্ম, স্বাভাবিক যে দৃষ্টি, সেটা তার বজায় থাকবে। বাট বাবার ক্ষেত্রে কি ঘটবে? বাবার তো এক্স ওয়াই, বাবার এক্স ক্রোমোজোম কয়টা? একটা। এবং এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতেছো, এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলোতে শুধুমাত্র এক্স ক্রোমোজোমই আক্রান্ত হয়, শুধুমাত্র এক্স ক্রোমোজোমেই আক্রান্ত হয়, এবং এই এক্স ক্রোমোজোমের জন্যই তোমার এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো হয়ে থাকে। তার মানে বাবার এক্স ক্রোমোজোম যদি কোনোভাবে আক্রান্ত হয়ে যায় তাহলে বাবা কিন্তু আর তার কিন্তু কি নাই, বা তোমার হচ্ছে ছেলেদের কি আর কোনো তোমার অপশন নাই। ঠিক আছে, মানে অলওয়েজ এইটাই মাথায় রাখবা, ছেলেদের কাছে কখনো অপশন থাকে না, মেয়েদের কাছে অলওয়েজ অপশন থাকে, মাল্টিপল অপশন। ওকে, তার মানে এর যদি একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হয়েও যায় বাট আরেকটা এক্স ক্রোমোজোম তার স্বাভাবিক আছে, সে ওই এক্স ক্রোমোজোম দিয়ে তার স্বাভাবিক কাজকর্ম চালাতে পারবে। বাট ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম আক্রান্ত হওয়া মানে সে পুরোপুরি বর্ণান্ধ হয়ে যাবে। এমনিই আমরা ছেলেরা কালার বুঝতে পারি না, মানে একটা কালারের আবার 7টা 8টা 10টা 12টা 15টা শেড। ঠিক আছে, তো তুমি শুধু বলবা যে লাল, তুমি তো লালই চিনো, লাল মানে লাল। মেয়েদের কাছে জিজ্ঞেস করবা, লালের মধ্যে আবার অনেক শেড আছে। ঠিক আছে, আবার ধরো বেগুনি, বেগুনি মানে বেগুনি, বেগুনির আবার কি নাকি পার্পেল আছে, এই আছে ওই আছে। হ্যাঁ, তো সব থেকে কঠিন টেস্ট হবে তোমার জন্য যখন তুমি হচ্ছে লিপস্টিক কিনতে যাবা। ঠিক আছে, তখন দেখবা যে আসলে শেডই শেড, কালারের শেডই অন্যরকম। ওকে, তো আমরা যদি এখানে বলি যে আমাদের মা যদি বাহক হয়, তার মানে আমাদের মায়ের, নাবিল হাসান বলছো ভাই আমরা বেচারা, আসলেই আমরা বেচারা, আমাদের আসলে কিছুই করার নেই। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের মা যদি বাহক হয় তার মানে আমাদের মায়ের একটা ক্রোমোজোম স্বাভাবিক থাকবে এবং একটা ক্রোমোজোম কি হবে? আক্রান্ত হবে। এবং আমাদের বাবা যদি ওই তোমার হচ্ছে বর্ণান্ধতার বাহক হয় তার মানে আমাদের বাবার একটা ক্রোমোজোম এক্স ক্রোমোজোমই আক্রান্ত এবং ওয়াই ক্রোমোজোম স্বাভাবিক। তাহলে সেই বাবা এবং মায়ের যদি তোমার হচ্ছে মিলন হয় বা তারা যদি হচ্ছে রিপ্রোডাকশন করে, তাহলে সেখান থেকে কি হতে পারে? এই এক্স ক্রোমোজোম আর এই এক্স ক্রোমোজোম মিলে তৈরি হতে পারে এক্স ও এক্স সি। এই এক্স ক্রোমোজোম আর এই ওয়াই ক্রোমোজোম এরা মিলে তৈরি করবে এক্স ও আর ওয়াই। ওকে, এই এক্স সি আর, আচ্ছা আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। ওকে, তাহলে আমরা এটার জন্য একটা হোয়াইট কালার ইউজ করব। এই এক্স সি আর এই এক্স সি মিলে হবে হচ্ছে এক্স সি এবং এই এক্স সি আর ওয়াই তাহলে হচ্ছে এক্স সি আর ওয়াই। তাহলে এক্স সি যেই ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো ছিল আমাদের কি? আক্রান্ত ক্রোমোজোম। তার মানে এই যে মহিলাটা বা মেয়ে সন্তানটা এখান থেকে জন্মগ্রহণ করছে তার দুইটা এক্স ক্রোমোজোমই কিন্তু আক্রান্ত, তার দুইটা এক্স ক্রোমোজোমই আক্রান্ত, তার মানে সে কি হবে? বর্ণান্ধ হবে। এই যে ছেলেটা, এই ছেলেটার কি এক্স ক্রোমোজোম একটাই তো, সেটাও আক্রান্ত, তাহলে সেও হবে বর্ণান্ধ, তাহলে দুজনই বর্ণান্ধ। বাট এই যে মেয়েটা দেখো, তার একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হলেও আরেকটা এক্স ক্রোমোজোম কি? স্বাভাবিক, যার ফলে সে কি করবে? সে স্বাভাবিক আচরণ করবে, মানে স্বাভাবিক হবে। ওকে, আর এক্স নট ওয়াই তার মানে কি? এই ছেলের এক্স ক্রোমোজোম আক্রান্ত না, তার মানে তার এক্স ক্রোমোজোম সুস্থ স্বাভাবিক, তাহলে সেও হবে কি? স্বাভাবিক। সেও কি হবে? সেও স্বাভাবিক হবে। তার মানে 4জন সন্তান,
এই 4 জন সন্তানের মধ্যে 2 জন হচ্ছে স্বাভাবিক এবং 2 জন হচ্ছে কি বর্ণান্ধ। তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল যে থ্যালাসেমিয়া বাহক বাবা এবং বাহক মায়ের মধ্যে যদি থ্যালাসেমিয়া তোমার হচ্ছে মিলন ঘটে, তাহলে তারা থ্যালাসেমিয়া যুক্ত বা থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনা কত? তাহলে তারা যদি 4টা সন্তান জন্মদান করে, তার মধ্যে 2টা হবে কি, 2টা হবে বর্ণান্ধ বা থ্যালাসেমিয়া তোমার হচ্ছে যে তোমার হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত, সরি, তো বর্ণান্ধ বলে নেই, থ্যালাসেমিয়া বলছে। তাহলে 2টা হবে থ্যালাসেমিয়া আক্রান্ত। ওকে, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের অ্যান্সার কি 50%। আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে 50%। তার মানে তারা যে সন্তানগুলো জন্ম দিবে সেই সন্তানের মধ্যে 50% সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত সব যা কিছু পড়ালাম সবার কাছে এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। জনি যারা কমেন্ট করেছিলে 50%, তারপর একটা কোয়েশ্চেন মার্ক, হ্যাঁ আমি এখন তোমাকে অ্যান্সার বলে দিচ্ছি যে অ্যান্সার ইজ 50%। তোমরা একটু জানা দাও যে কোশ্চেনটা তোমাদেরকে সলভ করাই দিলাম, এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। এই পর্যন্ত তোমরা সব কিছু বুঝতে পারছো কি না আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, তো আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষের দিকেই চলে আসছি। তো আমাদের লাস্ট টপিক যেটা ছিল সেটা হচ্ছে বিবর্তন। যে বিবর্তন কি, বিবর্তনের মাধ্যমে আমরা কি কি ব্যাখ্যা করি, এগুলোই আমরা হচ্ছে এখানে পড়ে থাকি। তো এখান থেকে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট পার্ট নাই। হ্যাঁ, তো এখানে যে কোশ্চেনটা আছে সেটা বলছে যে প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তককে। প্রাকৃতিক নির্বাচন কি, প্রাকৃতিক নির্বাচন কিভাবে হয়, সব কিছুই আসলে বেসিক সহকারে আমরা তোমাদের কোর্সে পড়ে রাখছি। তোমাদের জন্য যে ক্লাসগুলো আমরা রেকর্ড করছি সেখানে খুব সুন্দরভাবে তোমাদেরকে এই সব কিছু তোমাদের সামনে উপস্থাপন করা হবে। ওকে, জনি যারা কমেন্ট করেছো ঘ ডারউইন, আর কারা কারা এই মুহূর্তে ক্লাসটি করছো তোমরা কমেন্ট করে ফেলো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। এই মুহূর্তে যারা ক্লাসটি করছো তারা এই কোশ্চেনের অ্যান্সারটা বলে ফেলো কি হবে। একটু 2-3 মিনিট শেষ করে দিব, জন্য ডাকছি। আপনি থাকেন, শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে আচ্ছা, তাহলে আমাদের এখানে যে কোয়েশ্চেনটা প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এই প্রাকৃতিক নির্বাচনের মতবাদকে, প্রাকৃতিক নির্বাচনের মতবাদ হচ্ছে ডারউইন। আমরা যদি একটু অপশনগুলো ধরে ধরে টেস্ট করার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথম অপশন হচ্ছে স্ট্রাসবার্গার বা স্ট্রাসবার্গার যেটা আছে। তো ইনি কি করছে, এই ভদ্রলোক হচ্ছে আমাদের ক্রোমোজোম আবিষ্কার করছে। ক্রোমোজোম আবিষ্কার করছে। লিনিয়াস, আমরা লিনিয়াসের নাম পড়ে আসছি। লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক, গ্রেগর জন মেন্ডেল বংশগতির জনক, এবং ডারউইন ইনি কি করছেন, ইনি হচ্ছে বিবর্তনের জনক। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি।
তো এতটুকুই ছিল তোমাদের জন্য, জাস্ট এ গ্লিমস। হ্যাঁ, যে আমরা জাস্ট তোমাদেরকে এই ক্লাসগুলোতে বোঝাতে চাচ্ছি যে আমরা তোমাদেরকে কীভাবে পড়াবো, ঠিক আছে? যে জাস্টটা ধরো কি বলে যে স্যাম্পল বলতে পারো, হ্যাঁ, স্যাম্পল বা ডেমো বলতে পারো, যে তোমাদেরকে একটু বোঝা দেওয়ার চেষ্টা যে আমরা কীভাবে তোমাদের জন্য কোর্সগুলো সাজাচ্ছি, কীভাবে তোমাদেরকে পড়ানো হবে সেগুলো একদম বেসিক থেকে শুরু করে তোমাদের সিকিউ এমসিকিউ যা কিছু আছে সব কিছু তোমরা কী করতে পারবা, সলভ করতে পারবা, ওই রকম ক্যাপাবিলিটি তোমাদেরকে অর্জন করা দেওয়া হবে, ঠিক আছে? যদি তোমরা আমাদের প্রতি একটু ট্রাস্ট করতে পারো। ওকে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানাতে পারো এবং এই ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। এই টাইমটা তোমাদের জন্য অনেক বেশি ক্রুশাল। তোমাদের টেস্ট পরীক্ষা মোটামুটি শেষ, তোমাদের সামনে আর হয়তো 3.5 মাস মতো তোমরা সময় পাবে, বা 4 মাস যদি ধরো, তার মধ্যে দেশে আবার নির্বাচন, রমজান মাস, ঈদ, সব কিছু মিলায় খুব বেশি একটা সময় তোমাদের আর পাওয়া হবে না। সো এখন থেকেই তোমরা একটু সিরিয়াস হয়ে যাও, একটু সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করো। টেস্টের পরের সময়টার পড়াশোনা কিন্তু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি ইফেক্টিভ হয়। হ্যাঁ, সো আমরা চেষ্টা করব এই সময়টাকে যত বেশি কাজে লাগানো যায়, যত ইফেক্টিভভাবে এই সময়টা পার করা যায়। এই সময়টাতে যে যত বেশি পরিশ্রম করবা, যে যত বেশি এই সময়টাকে ইউটিলাইজ করবা, সে তত ভালোভাবে তোমার হচ্ছে পরীক্ষাটা পার করতে পারবা, তত ভালোভাবে গেইন করবা। ওকে, তাহলে আজকে এখানে আমরা শেষ করছি। তো যারা তোমরা ক্লাসটা করেছো এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের রেসপন্স ভালো ছিল অনেক। তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।